চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে খালেদা জিয়া, বিমানবন্দরের রাস্তায় নেতাকর্মীদের ঢল, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। গুম, খুন ও জুলাই গণহত্যার দায়ে হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, সংস্কার কম চাইলে চলতি বছরই নির্বাচন, জানালেন প্রেস সচিব। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার, বললেন অ্যাটর্নি জেনারেল। আহত ১০০ জনকে চাকরি দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দুর্নীতি আর অবৈধ নির্বাচনের কারণে ১৬ বছর মৌলিক অধিকার বঞ্চিত দেশের মানুষ, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ছাড়লেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। গাড়িতে তার পাশে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শামিলা রহমান, গুলশানের বাসভবন ফিরোজায় ছোট ভাই শামীম স্কান্দার ও তার স্ত্রী কানিস ফাতিমা, প্রয়াত ভাই সাইদ স্কান্দারের সহধর্মিণী নাসরিন স্কান্দার সহ আত্মীয় স্বজনেরা তাকে বিদায় জানান। বিদায় জানাতে পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে নেত্রীকে বিদায় জানান। খালেদা জিয়া বাসভবন থেকে রওনা হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ম্যাডাম বাসা থেকে রওনা হয়েছেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শেখ হাসিনা সহ গুম, খুন ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে বলে জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। আর রাজনৈতিক দলগুলোর সংস্কার বেশি চাইলে নির্বাচন আয়োজনে ৬ মাস বেশি সময় লাগতে পারে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে উপপ্রেস সচিব বলেন, ই পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে SMS পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুম, খুনে জড়িত ২২ ব্যক্তি ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে উল্লেখ করে এ তালিকায় শেখ হাসিনার নামও রয়েছে বলে জানান তিনি। এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। এ সময় প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরও বেশি রিফর্ম করবে, সেক্ষেত্রে এটা আরো ৬ মাস লাগবে আর কি। এই সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক বেটার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে আশা জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা ভবন ও এজলাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ চলছে। কাজী পাপুর রিপোর্ট। ১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরনো হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কার্যক্রম চালু থাকা অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১০০ বছরের পুরনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। পুরনো এই ভবনের পাশে টিন শেডের স্থাপনায় স্থানান্তর করা হয় ট্রাইব্যুনালটি। অবশেষে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য নতুন করে সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উদ্বোধনের পর নান্দনিক এই ভবনে চলবে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। এই জাতি
অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে চাই। এ বিচারের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি এবং সেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সহযোগিতা লাগলে আমরা করব। জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে মনে। এদিকে 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনের 17 জন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের বিরুদ্ধে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল শুনানি আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়ার আইনজীবীরা আদেশের বিরুদ্ধে আপিল করেন। এই ট্রাস্টে যে টাকা ছিল 2,33 লক্ষ টাকা, সেই টাকা থেকে শুধুমাত্র 40 লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলীতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য। এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি। অথচ পলাতক শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন, তার ভাষায়। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রিজার্ভ চুরি সহ আওয়ামী লীগ আমলের মানি লন্ডারিং এর ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশও দেন তিনি। মঙ্গলবার রাজধানীর মালিবাগে এসবি ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। মঙ্গলবার রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা এসবি ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইজিপির নেতৃত্বে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশের অন্য ইউনিটগুলোতে জুলাই অভ্যুত্থানে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। অর্থ পাচার বিগত সরকারের বড় অপরাধ ছিল উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন খাত থেকে কত টাকা খোয়া গেছে তদন্ত শেষে এই বিষয়ে দ্রুত রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেন তিনি। বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে। এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিভাবে এত অপরাধী পালিয়ে গেল সেই প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 তারিখের পর থেকে 5, 6, 7 পর্যন্ত কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট এই সময় অনেকেই পালিয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যে তবু আমি এটা ইনভেস্টিগেশন করে দেখব। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণকর রাষ্ট্রের পথে যাত্রা শুরু করবে? চলতি বছরই তার ফয়সালা হবে বলে জানালেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইমাম খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। এতে খুতবার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে ইমামদের প্রতি আহ্বান জানান দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন।
বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে সারা দেশে দায়িত্বশীল ইমাম ও খতিবদের নিয়ে এ প্রতিনিধি সম্মেলন। অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা। ইমামতি কুবরার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এতে বক্তারা কোরআন সুন্নাহর আলোকে জাতিকে ঐক্যবদ্ধ করতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান। রাজনৈতিকভাবে কোনো পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই নয়। আমরা আশা করি ওলামায়ে কেরাম আগামী দিনেও এই দেশ জাতি গঠনে নেতৃত্বের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় সেজন্য ইমাম ও খতিবদের ভূমিকা রাখার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকবো আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। বিগত সময়ে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মসজিদই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ, রাষ্ট্র, আদালত পরিচালনার স্থান। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন, এটা তার পার্লামেন্ট। আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন, এটা তার ক্যাবিনেট। এবং মসজিদে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন। আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল না। তো এইখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে খতিব সাহেব রাজনৈতিক আলোচনা না করলে ভালো। আবার কোন বিচার সালিশের প্রশ্ন আসলে বলে যে চলে আমরা বাইরে চলে যাই। স্বৈরাচারী শাসনামলে আলেমদের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। ওলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবাড়ি পরানো হয় নাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। লাগামহীন দুর্নীতি, গণমাধ্যমের লেজুর বৃত্তি আর নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কারণে গত ১৬ বছর মৌলিক নাগরিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। দেশের প্রান্তিক জনগোষ্ঠী আর নারীরা এর সবচেয়ে বড় শিকার। বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্থায়ী ও পূর্ণাঙ্গ হলেই নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, জনগণ ফিরে পাবে অধিকার। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কেনার সুযোগ দেশের মানুষ কবে পেয়েছে মনে পড়ে না। স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার হাতবদল হলেও খেটে খাওয়া মানুষের ভাগ্যচক্রে লক্ষণীয় কোনো পরিবর্তন আসেনি। দুর্নীতির করাল গ্রাসে বরং ভোগান্তি বেড়েছে। তার ওপর নিজের ভোট নিজে দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন নাগরিকরা। চালের কেজি ১০০ টাকা কেজি হোক, রসুনের কেজি ৫০০ টাকা কেজি হোক, পেঁয়াজের কেজি ৫০০ টাকা কেজি হোক, আর দুর্নীতি আর বাড়ুক, দেশ মরে যাক। আর ভোটের কথা বলা, ভোট দিতাম না, ভোট কান্নার ছিঁড়া বিড়া হারাই দেবো। রুজি করে খাচ্ছি, আমরা চাচ্ছি যে দুর্নীতি না হয়, সিন্ডিকেট না হয়, আমরা যাতে ভোট দিতে পারি। দুর্নীতির কারণে হলো সব জিনিসের দাম বেশি, এই কারণে আমরা সাধারণ মানুষ আমাকে চলতে ফিরতে বা কেনাকাটা করতে সমস্যা হয়। নির্বাচন ব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা ফেরাতে নতুন নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বন্ধ করতে হবে টাকার খেলা, এমন মন্তব্য করেছেন কলামিস্ট ও রাজনীতিবিদ সাইফুল হক। নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থাটা পুনরুদ্ধার করা, নির্বাচনী ব্যবস্থার উপরে যে গণহতাশা, এটা দূর করে একটা আস্থা বিশ্বাস তৈরি করা নির্বাচন কমিশনের উপরে, এটা একটা বড় দায়িত্ব। এই নির্বাচন কমিশনে ফলে তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে রাজনীতির নিবেদিত সংগ্রামী সাধারণ মানুষের যারা প্রতিনিধি, তারাও যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, বিজয়ী হতে পারেন, এরকম একটা গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা। পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে ক্ষমতার পালাবদলে সহিংসতা বন্ধ হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। রাজনৈতিক বিরোধটা কি? এটা হচ্ছিল একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনী আমাদের উচ্চ আদালত বাতিল করেছে এবং উচ্চ আদালত বাতিল করার কারণে এটা হয়তো একটা এখন আইনগত ভিত্তি পেয়েছে। অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিলেন নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে যতটুকু আইনের সংস্কার প্রয়োজন, এর বেশি সংস্কার আমার মনে হয় না এই অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সমীচীন বা করা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যমের চরিত্র উন্মোচন করেছে। এ বিষয়ক এক সেমিনারে সংস্কার কমিশন জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও জবাবদিহিতা দুটোই নিশ্চিতে কাজ করছে কমিশন। সংবাদ মাধ্যমের সুরক্ষা, সাংবাদিকদের সুরক্ষায়, এই সুরক্ষা আইনের কথাও আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। খুব গুরুত্বের সাথে দেখছি, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেরও জবাবদিহিতার প্রশ্ন। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। বাংলাদেশে একটা ন্যাশনাল মিডিয়া সার্ভে হচ্ছে, এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা দেশে খানা জরিপ করে। গণমাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপ রোধে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের বিষয়েও জোর দিচ্ছে কমিশন। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করা, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে আমাদের সেটা রেজিস্ট করতে হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে আটক ও আশ্রয়ে থাকা 90 বাংলাদেশি জেলে নাবিককে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার সময় ফিশিং ট্রলার সহ জেলে ও নাবিকদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এদিকে বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় 95 জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। 5 জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে 6টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল হক। বিএনপি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নির্লসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। মঙ্গলবার পল্লবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বানও জানান আমিরুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবী থানা বিএনপির 2 নম্বর ওয়ার্ডের আয়োজনে এবং ফয়সাল আহমেদ ও মাহফুজুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অসহায়দের সহযোগিতা করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যারা লুটতরাজ করে গত 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের, তারা ধনীর চেয়ে আরো ধনী হয়ে গেছে আর গরিব আরো বেশি গরিব হয়ে গেছে। আমরা এটা চাই না। আমরা চাই ধনী গরিবের ভারসাম্য ঠিক রাখতে হবে। এই কারণে আমরা সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন, আপনারা যদি আপনার পাড়া প্রতিবেশীর আশেপাশের সেই অসহায় মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান, তাহলে কিন্তু সেই ধনী গরিবের যে ভারসাম্য সেটা কিন্তু কমে আসবে। আওয়ামী লীগ উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে অভিযোগ করে আমিনুল হক জানান, দেশের ক্লান্তিকালে নিরলসভাবে কাজ করেছে বিএনপি। উন্নয়নের নামে তারা শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে, আপনাদের কোনো উন্নয়ন হয় নাই। যখনই দেশের কোনো প্রয়োজনে, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি, বিএনপি সেই রাজনীতি করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বাড়াতে তামাক পণ্যে কার্যকর করারোপের দাবিতে সভা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে একাডেমিক গবেষক, সিভিল সোসাইটি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা এবং সচেতন নাগরিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশ নেন। মূল প্রবন্ধে জানানো হয়, তামাক ব্যবহারে দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ। প্রতিবছর তামাক ব্যবহারজনিত রোগে প্রাণ হারায় প্রায় 1,61,000 প্রাপ্তবয়স্ক মানুষ। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরেই। স্বজনদের দাবি, নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে 42 লাখ টাকা নেয় চক্রটি, তাতেও মেলেনি মুক্তি। অবশেষে আসে তার মৃত্যু সংবাদ। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
সন্তানের মৃত্যুর খবরে এক হতভাগা মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশ বিভুঁয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা পরিবারের শোকের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতুব্বর 2 বছর আগে উন্নত জীবনের আশায় মা, স্ত্রী ও 2 ছেলেকে রেখে পাড়ি জমান বিদেশে। লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন জিকরহাট গ্রামের রুবেল খানের সঙ্গে। 17 লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট 42 লাখ টাকা। আমার ভাই সুস্থ মানুষ, আমার ভাইটা মাইরা ফেলেন গেছে, লাশ গুম করে ফেলেন গেছে। ওরা বলে মারা গেছে, মারা যাওয়ার পর আমাদের লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই। আমরা একাধিক সূত্রে জানতে পারছি যে সে এখানে মারা গেছে। আমরা চাইতেছি যাতে আমার আব্বুর লাশটা যাতে বাংলাদেশে আনতে পারে এবং তার একটা বিচার হোক। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দালাল চক্র দায়ী। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে আমার গেলাইছে। ছেলের মরদেহ ফেরত পেতে চান নিহত আসাদের মা। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা আল্লাহ যদি নিয়ে থাকে, আমার কোনো কৈফত নাই। এদিকে দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সে বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। আমাদের বইএসএল রয়েছে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তারাও কিন্তু লোক পাঠায়, সুতরাং তাদের মাধ্যমে যেন তারা যায়। নিহত আসাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারটির। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাঙ্গামাটিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে হলুদ রঙের কমলা চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় চাষিরা ঝুঁকছেন এটি চাষে। ফলে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষকের অর্থনীতি। আর চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রাঙ্গামাটির নানিয়ারচর সহ বিভিন্ন স্থানে হলুদ কমলার আবাদ বেড়েছে। কমলা চাষে ভাগ্য বদলেছে কৃষকদের। অন্য ফসলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাগান। পাহাড়ে উৎপাদিত হলুদ রঙের কমলা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কমলা চাষ বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন হয়েছে অনেক ভালো। যথেষ্ট পরিমাণে কমলা উৎপাদন হয়। তো শুধু এখানে না, আরো অন্যান্য ওইদিকেও আছে, বিভিন্ন পাড়ায় কমলা বাগান প্রায় আছে। এখন মোটামুটি কমলা বাগান মানুষের আগ্রহ বাড়ছে। এখন সামনে তারা যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। আমি প্রায় 4 বছর আগে থেকে শুরু করছি এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখন এবার জেলায় 637 হেক্টর জমিতে কমলার বাগানে ফলন এসেছে। প্রতি হেক্টরে 10 টনের বেশি ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। চলতি বছর কমলার যে ফলন, আমরা আশা করি যে প্রায় হেক্টর প্রতি 10 টনের মতো আমাদের এই কমলার ফলন হতে পারে এবার। এবং কৃষকরা, আমরা যেটা বাজারে দেখতে পাই যে বাজারেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এবছর কমলার। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় দেশের অর্থনৈতিক উন্নয়নে কমলা চাষ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.1 মাত্রার ভূমিকম্পে চীনের তিব্বতে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু ও 130 জন আহত হয়েছে। ডিংরি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। তিব্বতের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টার দিকে ডিংরি অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি। এতে তাৎক্ষণিকভাবে মারা যায় 53 জন। দুপুর নাগাদ এই সংখ্যা 100 ছাড়িয়ে যায়। 7.1 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালের লবুস পর্বত থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকে 1000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা থাকতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযানে নেমেছে চীনা বিমান বাহিনী সহ 1500 দমকল কর্মী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় প্রতিবেশী চীন, নেপাল ও ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে 2008 সালে চীনের সিচুয়াং প্রদেশে ভূমিকম্পের আঘাতে 70,000 মানুষের মৃত্যু হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেন, কানাডার উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে 51তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। এতে বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি মুক্তিসহ নানান সুবিধা পাবে কানাডা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে খালেদা জিয়া, বিমানবন্দরের রাস্তায় নেতাকর্মীদের ঢল, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা। গুম, খুন ও জুলাই গণহত্যার দায়ে হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল, সংস্কার কম চাইলে চলতি বছরে নির্বাচন, জানালেন প্রেস সচিব। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার, বললেন অ্যাটর্নি জেনারেল। আহত 100 জনকে চাকরি দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দুর্নীতি আর অবৈধ নির্বাচনের কারণে 16 বছর মৌলিক অধিকার বঞ্চিত দেশের মানুষ, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।